আসসালামু আলাইকুম, স্টেপসেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঢাবিতে আসা কিছু প্রশ্নের সলভ দেখব। আর এটার জন্য আমি 2017 থেকে 2019 পর্যন্ত যেই কোয়েশনগুলো আছে তার মধ্যে 20টা কোয়েশন সিলেক্ট করেছি। আচ্ছা, তো প্রথম কোয়েশনটা যদি আমরা দেখি, প্রথমতই C1, C2, C3 এই জিনিসটা আমাদের কাছে অনেকের কাছে অপরিচিত লাগতে পারে। আসলে C1 মানে হচ্ছে NC1, C2 মানে হচ্ছে NC2। সো এই জিনিসটা মানে হচ্ছে NC1 প্লাস NC3 প্লাস NC5 টোটাল কত হবে। আচ্ছা, এখন NC1, NC2, NC3 এরকম সবগুলা টার্ম আছে, এরকম কোনো সূত্র কি আমাদের জানা আছে? আমাদের একটা সূত্র জানা আছে দ্বিপদীতে, সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়ালস টু NC0, সেটাকে আমি শুধু C0 লিখতেছি, প্লাস NC1 সেটাকে আমি C1x লিখতেছি, এরপর C2x স্কোয়ার, এরপর C3x কিউব প্লাস ডট ডট এরকম করে লিখছি। এখন আমি যদি এই জায়গাটাতে x এর মান 1 বসাই, x ইকুয়ালস টু 1 বসালে এখানে কি হবে 2 টু দি পাওয়ার n, আর প্রত্যেকটা টার্ম থেকে x চলে যাবে C1, C2, C3 প্লাস ডট ডট। এখন 2018-19 অথবা 17-18তে এই কোয়েশ্চনটা আসছিল যে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট ডট এই টোটালটার মান কত। সো C নটের মান আমরা জানি বা NC নটের মান আমরা জানি 1। সো তখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু আমি কোয়েশ্চনটাকে কি করছি একটু চেঞ্জ করে শুধু বেজোরগুলো নিয়েছি। তো এখন ওইটা কিভাবে করব? আমরা যদি x এর মান 1 না বসিয়ে -1 বসাই তখন কি হবে? x এর মান 1 না বসিয়ে -1 বসালে এই পাশে 0 হবে, এই পাশে C নট থাকবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা যেহেতু -1 বসাচ্ছি, -1 কি স্কোয়ার করলে হবে +1, তার মানে এটা প্লাস থাকবে, তার মানে এটাও হবে মাইনাস, কারণ -1 এর কিউব হচ্ছে মাইনাস। সো আর এই জায়গাগুলো হবে প্লাস মাইনাস করে অল্টারনেট করে আসতে থাকবে। এখন দেখো যেই বেজোর টার্মগুলো আছে সেই বেজোর টার্মগুলো হচ্ছে নেগেটিভ আর জোর টার্মগুলো হচ্ছে পজিটিভ, তাহলে আমাদের লাগবে নেগেটিভ টার্মগুলোর যোগফল। আমরা এক কাজ করি, 1 নাম্বার থেকে 2 নাম্বার যদি আমরা মাইনাস করি, এখানে হবে 2 টু দি পাওয়ার n, মাইনাস করলে C নট কাটা চলে যাবে, শুধু C1 থাকবে, 2C3, এমনভাবে পরের টার্মটা আমরা লিখতে পারি 2C5 ডট ডট। তাহলে এখন সবগুলোর সাথে যদি 2টা করে থাকে, সবগুলোর থেকে আমি 2 কমন নিতে পারি, তো অথবা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এইদিকে হবে C1, C3, C5 প্লাস ডট ডট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অনুযায়ী খ হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? তো তোমাদের যেহেতু ঢাকা ভার্সিটিতে এই কোয়েশ্চেনটা চলে আসছে, সেহেতু একটু মডিফাই করে দিলে বেজোর। অথবা এখন আরেকটা কথা আমি বলে নিই, যদি তোমাদেরকে বলতো এখানে C2, C4, C6 এরকম, তাহলেও একই অ্যান্সার, কারণ তুমি তখন যোগ করা লাগবে, আবার 2টা করে আসবে। সো জোরের গোলাও সেম, বেজোরের গোলাও সেম, ওইটার সাথে রিলেট করে আমি আরেকটা কোয়েশ্চেন দেখানোর চেষ্টা করেছি। এখন দেখো পরের কোয়েশ্চেনটা, 2 নাম্বার কোয়েশ্চেন, এরকম একটা কোয়েশ্চেনও আসছে। সো আমি ওইটাকে চেঞ্জ করে আরেকটা কোয়েশ্চেন আমি লিখেছি। y ইকুয়ালস টু mx প্লাস c সরল রেখাটি, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax বক্ররেখা, আর y স্কোয়ার ইকুয়ালস টু 4ax হচ্ছে একটা পরাবৃত্ত। তো এই বক্ররেখাকে স্পর্শ করলে এর মান কত? আচ্ছা, এখন একটা বক্ররেখাকে যদি একটা রেখা স্পর্শ করে বা ছেদ করে, তাহলে তাদের মধ্যে কমন পয়েন্ট পাওয়া যায়, যে কমন পয়েন্ট দিয়ে দুইজনই সিদ্ধ হবে। আচ্ছা, এখন যদি স্পর্শ করে বক্ররেখাকে, তাহলে একটা মাত্র পয়েন্ট পাওয়া যাবে, আর যদি ছেদ করে তাহলে একাধিক পয়েন্ট পাওয়া যাবে। এখন এই সরল রেখাটা এই বক্ররেখাকে স্পর্শ করে, তাহলে আমি এক কাজ করলাম, এটাকে দিয়ে এটাকে আমি যদি সলভ করি তাহলে এক্স ওয়াই এর একটা মান আসবে বা ছেদবিন্দু আসবে। সলভ করি, ওয়াই এর মানটা আমি দ্বিতীয়টাতে বসাই, mx প্লাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ax বা m স্কোয়ার এক্স প্লাস 2mxc প্লাস c স্কোয়ার সমান 4ax বা m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc মাইনাস 4a ইন্টু এক্স প্লাস c স্কোয়ার সমান 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণের বি এর মান হচ্ছে এটা,
এর মান এটা আর এটা হচ্ছে সি এর মান। তাহলে এখান থেকে যদি আমি নিশ্চয়ক বের করি, কোথায় বের করবো এখানে, আচ্ছা নিশ্চয়ক যদি বের করি, নিশ্চয়ক যদি বের করি তাহলে 2mc মাইনাস 4a হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এটা হবে। এখন এটাকে যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ার দিই 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 4 দুগুণে 8 4 8 32 2 দুগুণে 4 4 4 16 16amc প্লাস 16a স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার, এই টার্ম আর এই টার্ম কাটা। এখন দেখো আমি শুরুতেই বলছি যদি একটা সরলরেখা একটা বক্ররেখাকে স্পর্শ করে বা ছেদ করে তাহলে তাদের মধ্যে কমন পয়েন্ট পাওয়া যাবে। আচ্ছা স্পর্শ করলে কমন পয়েন্ট কয়টা থাকবে, একটা, মানে এই এক্স এর দ্বিঘাত সমীকরণের সলভ করলে একটা মাত্র এক্স ওয়াই বিন্দু আসবে। সো একটা মাত্র এক্স যদি আসে তাহলে এই সমীকরণের সমাধান হচ্ছে একটা, আর একটা সমীকরণের একটা সমাধান কখন থাকে, যখন নিশ্চয়কের মান 0 হয়। আচ্ছা তাহলে এই নিশ্চয়কের মান যদি 0 হয় 16amc প্লাস 16a স্কোয়ার সমান 0, তাহলে এখান থেকে 16a দিয়ে যদি আমি ভাগ করি এই পাশে a ইকুয়ালস টু আসবে mc, একসাথে লিখে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমাদেরকে কখন দিতে পারে, কিন্তু বেশিরভাগ সময় mc এবং a এর মান দেয়া থাকে, তখন সেই মানগুলো দিয়ে তুমি এটা একটা শর্টকাট সূত্র হিসাবেও ইউজ করতে পারো। এর জন্যই আমি এই এমসিকিউটা এখানে উল্লেখ করেছি। ওকে, তাহলে এখন তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা, যদি এরকম একটা প্যাটার্নের সরল রেখা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay বক্ররেখাকে স্পর্শ করে, তখন এ এম আর সি এর মধ্যে যে একটা সম্পর্ক সেটা নিজেরা বের করার চেষ্টা করবা। আচ্ছা, আর যদি না পারো, যদি মনে হয় না এই শর্টকাট এই সূত্রটা মনে রাখা টাফ, তখন তুমি একটু বড় করেই করতে হবে। আর আরেকটা জিনিস একটু বলি, এখানে যেহেতু এম সি এ এই মানগুলো বা আননোনগুলো দেয়া আছে, এর জন্য এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু মানে জটিলতা দেখা যাচ্ছে। কিন্তু যদি এম সি এবং এর মান দেয়া থাকে তখন তো তুমি এম স্কোয়ার লিখবা না, যদি এখানে 2 থাকে 2 স্কোয়ার লিখবা, মানে 4 হবে। তার মানে মান দিয়ে ক্যালকুলেশন করা আরেকটু ইজি হবে। আর তুমি অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ভার্সিটিতে ভর্তির জন্য তোমাকে ক্যালকুলেশন পাওয়ার অনেক স্পিড বাড়াতে হবে, এমনকি নির্ভুল ক্যালকুলেশন করতে হবে। সো এটা কিভাবে করবা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি থিওরির মানে মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের 2টা কোয়েশ্চেন শেষ। 3 নাম্বার কোয়েশ্চেন, এটা দ্বিপদী থেকে আসছে, মানে এই টাইপের কোয়েশ্চেন আসছে। সো এখানে আমি নিয়ে আসছি এই যে দ্বিপদী টার্মটা। তো এখানে বলছে এত এর বিস্তৃতিতে, আমরা জানি এটাকে বিস্তৃতি করলে কতগুলো পদ পাওয়া যাবে, ওই পদের মধ্যে এক্স মুক্ত পদ আমাদেরকে বের করতে বলছে, এক্স মুক্ত পদ। এখন এক্স মুক্ত পদ বের করার যেই কি বলে অ্যাপ্রোচটা, সেটা আমরা জানি। আমরা r+1তম পদ বের করি, তারপর r+1তম পদ বের করে এক্স এর পাওয়ার যেটা থাকে সেটাকে ইকুয়ালস টু আমরা 0 দিই, ওইখান থেকে আর বের করি, আর বের করে তারপরে আমরা অঙ্ক করি। কিন্তু এটার ক্ষেত্রে আমরা একটু শর্টকাট অ্যাপ্লাই করব, আর শর্টকাটটা মনে না থাকলেও তুমি বেশি বেশি প্র্যাকটিস করে শর্টকাটটা মনে রাখার চেষ্টা করবা। কারণ এই টাইপের ম্যাথ তুমি যদি 20 বছর দেখো ঢাকা ভার্সিটির পরীক্ষায়, দেখবা 20 বছরের মধ্যে কমপক্ষে 7 থেকে 8 বার চলে আসছে, 10বারও আসতে পারে। সো এই টাইপের ম্যাথ আসবেই, তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। আচ্ছা, শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে আমরা আর এর মান বের করার সময় এখানে তো অবশ্যই একটা পাওয়ার দেয়া থাকবে, এই পাওয়ারটা লিখব, গুণ দিব, প্রথম যে এক্স এর পাওয়ার সেটার সাথে গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব, মাইনাস করব এক্স এর পাওয়ার। আচ্ছা, এক্স মুক্ত পদ বলছে, তো এক্স মুক্ত পদ বললে এক্স এর পাওয়ার কত হবে? এক্স মুক্ত পদ বললে এক্স এর পাওয়ার হবে 0। আর এখানে যদি বলতো এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে কত লিখতাম? 5। আবার একটু রিপিট করি, এটার সাথে এটা গুণ দিবা, মাইনাস হচ্ছে যত যে পদ বের করতে বলে তার এক্স এর পাওয়ার দিলাম, উপরেরটা শেষ। নিচেরটা হচ্ছে প্রথম টার্মের এক্স এর পাওয়ার মাইনাস দ্বিতীয় টার্মের এক্স এর পাওয়ার, আর এটা দেখতেছি অলরেডি ইনভার্স ফরম্যাটে আছে। সো এখানে হবে 2 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3। এখান থেকে দেখো খুব সহজে আমরা আর এর মান বের করে ফেলতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আর এর মান যদি জানি, এখন আমাদের এক্স মুক্ত পদ আমরা বের করতে পারবো।
10c, সূত্র কি লেখা লাগবে? আচ্ছা সূত্রটা একটু লিখি। সূত্রটা হচ্ছে nc r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। সো এই ফরম্যাটে যদি বসাই 10c 4 a টু দি পাওয়ার 10 মাইনাস 4, মুখে মুখে করো 6। আচ্ছা এ কেন দিলাম? এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6। আচ্ছা এখন বলতে পারো এক্স স্কোয়ার কেন নেই নেই, কারণ তুমি বুঝতেছো এক্স মুক্ত পদ, শুধু শুধু তুমি তোমার ক্যালকুলেশন কেন জটিল করবে, এক্স লিখবাই না। আচ্ছা 10c 4 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1/2, পাওয়ার কত হবে আর এর মান 4। আচ্ছা তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 4 কাটা গিয়ে থাকবে 2 টু দি পাওয়ার 2, আর 10c 4 এর মান করে দিচ্ছি বিশ্বাস করো 210, তাহলে এখানে হবে 840। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা তো এই শর্টকাটটা মনে রাখবা, এরকম বইয়ের মধ্যে হাজারখানেক অঙ্ক পাবা, সবগুলো অঙ্ক নিজে নিজে করবা শর্টকাট দিয়ে। আবার একটু বলি, এই মেইন পাওয়ারটার সাথে প্রথম এক্স এর পাওয়ার গুণ দিবা, মাইনাস এক্স এর পাওয়ার যেই এক্সটা চাবে। এখানে যেহেতু এক্স মুক্ত পদ, এক্স এর কোনো পাওয়ার নেই, 0। নিচে হবে প্রথম মানে দুইটা পাওয়ারের যোগফল, যেহেতু এটা অলরেডি ইনভার্স ফরম্যাটে আছে, যোগফল বিয়োগফল, যেহেতু এটা ইনভার্স ফরম্যাটে আছে সেহেতু 2 মাইনাস হয়েছে +3। ওকে আচ্ছা এরপর 4 নাম্বারটা খুবই স্পেশাল একটা ফরম্যাটে দেখাবো, কারণ এটা দেখেই অনেকে বুঝতেছো, যারা অনেক ম্যাথ পারো তারা বুঝতেছো এটা জেড ধরার অঙ্ক। এখন এই জেড ধরে তারপর তুমি অঙ্ক করবা, এরপর আবার জেডের মান বসাবা, এভাবে কিন্তু অনেক সময় লাগবে। এর জন্য তুমি কি করবা, আমার এই থিওরিটা মেনটেন করার চেষ্টা করবা। দেখো কি করি, আগে জেড ধরে কিভাবে করে সেটা দেখি। ধরি সাইন ইনভার্স এক্স সমান জেড, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কি ডিজেড। আচ্ছা তখন আমরা মান বসাই tan z dz, এটাকে করলে হবে ln sec z প্লাস c ln sec sin ইনভার্স x প্লাস c। অ্যান্সার কোনটা আছে? হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। যাই হোক এভাবে করবা, কিন্তু তোমরা অ্যাডমিশনের সময় বা এমসিকিউর সময় তুমি কি করবা দেখো, তোমার কোয়েশ্চেন হচ্ছে tan sin ইনভার্স x √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা কি করি, একটাকে জেড ধরি, ধরার পর আরেকটা পাই, পরে পুরা টার্মটা আমরা সরিয়ে ফেলি, ডিজেড হিসাবে লিখি। আচ্ছা এখন এখানে তুমি আগে বলো যারা অঙ্ক পারো, সাইন ইনভার্স এক্স কি ধরছো তুমি, tan জেড ধরছো, তো লেখো tan জেড। সাইন ইনভার্স এক্স কে কি ধরছো, জেড ধরছো, লেখো tan জেড। এখন এই জায়গাটা কি তোমার লেখা খুবই দরকার? কোনো দরকার নেই, যেটা লেখা এই যে ln sec z, জেডের জায়গায় মান বসায় দাও, শেষ। বোঝা গেছে? এমনকি তুমি করতে করতে এত স্পিড আসবে তোমার, যেমন আমি যখন অ্যাডমিশন দিছি আমার এত স্পিড আসছে, এটা দেখেই আমি বুঝছি ln sec sin ইনভার্স x প্লাস c। বোঝা গেছে? মানে আমি এটা দেখি বুঝে গেছি, এগুলা বাদ, সাথে সাথে আমি মুছে দিছি, এটা দেখি মুছে দিছি, তাহলে tan এটা মানে হচ্ছে z ln sec sin ইনভার্স x। বুঝছো জিনিসটা? মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি পারবা। আচ্ছা আর এই টাইপের আরেকটা জিনিস দেখায় ক্লিয়ার করার জন্য। ধরো tan দিয়ে দিব e টু দি পাওয়ার x dx, এটাই দিলাম। আচ্ছা তাহলে এটা দিলে কি হবে, তুমি বুঝতেছো e টু দি পাওয়ার x কে ধরলে e টু দি পাওয়ার x dx পাওয়া যাবে, এটা মুছে দাও, অ্যান্সার লন লিখে যায়। দেখো তুমি কত তাড়াতাড়ি লিখে ফেলতে পারতেছো, ঠিক আছে? মানে ওগুলা কিচ্ছু লেখারই লাগবে না, তুমি মানে কিচ্ছু করা লাগবে না, ডিরেক্ট অ্যান্সার। আচ্ছা আরেকটা প্যাটার্ন আছে, আরেকটা শর্টকাট আছে, সেটা কি, যখন আমি বুঝতাম যে আসলে এই ম্যাথটা আমার দ্বারা পসিবল না ইন্টিগ্রেশন করা, কিন্তু ম্যাথটা তো আমি ছাড়তেও পারবো না, তখন আমি কি করতাম, বসে বসে নিচের গুলাকে ডিফারেন্সিয়েশন করতাম। মানে কখন করতাম, যখন আমার সব দেওয়া শেষ, আমার কাছে আর দেওয়ার মতো কোনো কিছু নাই, তখন নিচেরগুলোকে ডিফারেন্সিয়েশন করতাম, করে করে একটু মডিফাই করে যদি পাওয়া যায়, ঠিক আছে? ম্যাথ তো তোমাকে যদি এখানে আন্দাজে দেওয়ার তো কিছু নাই। আচ্ছা
তো যদি আরও কোনো ভিডিও বানাই ইন্টিগ্রেশনের, সেখানে আমি বোঝাবো যে আসলে কত স্মার্টলি তুমি ইন্টিগ্রেশন খুব সহজেই 1-2 লাইনে করতে পারো। আচ্ছা, এখন দেখো পরের 5 নাম্বার কোয়েশ্চেনটা বলছে 2r cos স্কয়ার থিটা বাই 2 = 1 এর কার্তেশীয় সমীকরণ কি? আচ্ছা, এটা একটা পোলার সমীকরণ, এখানে r আছে এবং cos আছে। আচ্ছা, r মানে তো আমরা জানি √x² + y² অথবা r² মানে আমরা জানি x² + y², কিন্তু cos স্কয়ার টার্ম বা থিটা বাই 2 এরকম কোনো ফরম্যাট আমরা জানি না, তাহলে এটাকে মানুষের বাচ্চা বানাতে হবে। তাহলে মানুষের বাচ্চা বানাই, 2r-টাকে এখানে রাখি, cos স্কয়ার থিটা বাই 2 = 1। আচ্ছা, 2 cos স্কয়ার থিটা বাই 2 একটা জাতীয় সূত্র, জাতীয় সূত্রটা কি? 1 + cos 2 থিটা, 2 কাটা, শুধু থিটা = 1। এখন যদি আমি গুণ করে দেই r + r cos থিটা = 1। হ্যাঁ, আচ্ছা, এখন r cos থিটা সমান আমরা জানি r cos থিটা সমান কি? x। r মানে কি? √x² + y² = 1। √x² + y² = 1 - x, স্কয়ার করে দিলে x² + y²। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, দেখো তুমি ছোটবেলা থেকে অনেক পাঞ্চুয়াল স্টুডেন্ট আছে যারা কি করে উভয় পক্ষকে বর্গ করে পাই এরকম ডান পাশে লিখতো, তারপরে বর্গ করতো। তো তোমরা যদি অ্যাডমিশনে বসে এইভাবে এরকম করো, এতে তোমার কোনো মানে নাম্বার তো আসবেই না, উল্টা তুমি চান্সও পাবা না। এর জন্য যেটা করবা, অনেক ট্রিক্স আছে, তুমি যখন নিজে করতে যাবা, প্র্যাকটিস করবা, তখন তুমি আসলে বুঝতে পারবে যে কোন জায়গায় সমস্যা। দেখো এই পাশে রুট আছে, ওই পাশে স্কোয়ার চলে যাবে, তাহলে তুমি দুই পাশে স্কোয়ার করার কোনো মানে নেই, 1 - x²। এখন দেখো তুমি যদি এটাও না করো, 1 - x² না লিখো, দেখো এটা থেকে দেখে ডিরেক্ট যদি তুমি লেখো x² + y² - 1 - 2x + x², কেউ তোমাকে না করবে? কোনো মানে যত স্কিপ করা যায়, যত ফাস্ট করা যায়, যত নির্ভুল করা যায়, x² কাটা y² = 1 - 2x আছে এরকম। হ্যাঁ, যে গ নাম্বার হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এখন একটা কথা বলতেছো, দেখো আমি এটাকে শর্টকাট করাইলাম, এটাকে একটু স্কিপ করে ঘষা মাজা করে ছোট করে দিলাম, এটাকে বলছি ডিরেক্ট এটা মুখস্থ রাখতে যে a = mc, এটার ক্ষেত্রে তো বেসিক দিয়ে করলাম, এটা দেখো বড়ই হয়ে গেছে। এখন বড় অঙ্ক তো তোমাকে বড় করতেই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার সব কিছু তো শর্টকাট করা যাবে না, বেসিক দিয়ে কিছু করতে হবে। এর জন্য তোমাকে সবার আগে যেটা দরকার, অঙ্ক পারতে হবে, বেশি জোরে জোরে পারতে হবে, আস্তে আস্তে পারলে হবে না। সো তুমি যখন স্কিপ করতে পারবা, যেমন এই লাইন থেকে তুমি স্কিপ করে যদি এই লাইনটা লিখতে পারো, তোমার এই লাইন বাদ, ঠিক আছে? এই লাইন থেকে স্কিপ করে যদি এই লাইন লিখতে পারো, এই 2 লাইন বাদ, ঠিক আছে? এমন অনেক স্টুডেন্টও আছে যারা এই লাইন থেকে এই লাইন লিখতে পারে, ঠিক আছে? আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখো 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, সমীকরণের সাধারণ সমাধানের আর কি সমীকরণ যেটা সেটা। আচ্ছা, এখন দেখো এই cot 3 থিটা cot 3 থিটা = 1। সো আমরা কি করব? সাইন কজে ভাঙানি। দেখো এই লাইন থেকে স্কিপ করা শিখো, আমার সাথে সাথে স্কিপ করা শিখো। এই লাইন থেকে আমি কি লিখি দেখো, এক লাইনে দেখবা ভালো করে। রেডি? cos থিটা cos 3 থিটা মাইনাস sin থিটা sin 3 থিটা = 0। এই লাইন থেকে দেখে তোমরা পারতে বাধ্য, যদি যে পারবে বা যে এই লাইন থেকে এই লাইন বুঝছে তার দ্বারাই সম্ভব, ঠিক আছে? একদম ডিরেক্ট এটা থেকে এটা লিখে ফেলবা। লেখার পরে cos a cos b sin a sin b cos a - b ফর্মুলা cos, এই যে এখন এটা থেকে, আচ্ছা দেখো আবার দেখো -2 থিটা = 0। এখন এইটা থেকে যদি তুমি মনে মনে লিখতে পারো cos 2 থিটা = 0, 2 লাইন কিন্তু আগে গেছো তুমি, যত জোরে জোরে জাম্প দিতে পারো। আচ্ছা, এখন cos থিটা = 0 হলে সূত্র কি? 2 থিটা = 2n + 1, এখানে এটা কি প্লাস, বেশি জোরে করতে যাও না ভাই, 4 থিটা, তাহলে 4 থিটা এটা হচ্ছে π/2। সো থিটা সমান, তোমাদের বোঝাতে গিয়ে আমার প্যাচ লাগছে, আমি পারতাম একা একা, π/8। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আছে? হ্যাঁ আছে, ঠিক আছে? কজের মধ্যে মাইনাস থাকলে আমরা জানি প্লাস, ভুল বোঝার কিছু না, একটু সমস্যা হইতেই পারে। আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বার, স্কিপ করা শিখো নির্ভুলভাবে। এই যে 7 নাম্বার অঙ্ক, বাহ মজার একটা অঙ্ক।
এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 0 সমীকরণের বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ। বলছে এমন একটা সমীকরণ বের করবা যেটার মূল হবে এটার বিপরীত, মানে এটার মূল যদি 2 হয় ওইটা হবে হাফ, এটার মূল যদি 7 হয় আমার যেটা বের করতে হবে তার মূল হবে 1/7, উল্টা হবে। আচ্ছা, তো এখন তুমি কি করতে পারো, মনে মনে ধরে নিতে পারো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 0। এই যে সমীকরণ, এই সমীকরণের মূল ধরে নিতে পারো আলফা। নতুন যে সমীকরণ বের করবা সেই সমীকরণের মূল হবে 1/α। তাহলে এখান থেকে লেখা যায় আলফা সমান 1/x। এখন এই সমীকরণের মূল যেহেতু আলফা, এই আলফা দিয়ে এই সমীকরণ সিদ্ধ হবে। সিদ্ধ করো, 1/x স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1/x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে 7x প্লাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0। এরকম কোনো সমীকরণ আছে? এই যে সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো এখানে তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তখন এই লাইন দেখলেই তুমি অ্যান্সার পারবা, এই লাইন দেখলেই তুমি অ্যান্সার পারবা। দেখো তুমি বুঝতেছো এটার উল্টা সমীকরণ। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলতো একটা কোয়েশ্চেন ঢাকা ভার্সিটিতে আসছে এত সমীকরণের যে মূল তার থেকে 2 কম বিশিষ্ট মূলের সমীকরণ, সো ওইটা একটু দেখায় নিই। তার থেকে যদি 2 কম বিশিষ্ট বলে তাহলে আমাদের এক্স হবে আলফা মাইনাস 2, আমাদের এক্স হবে কি আলফা মাইনাস 2। তাহলে আলফা সমান হবে এক্স প্লাস 2, পরে আলফা দিয়ে মানে এক্স প্লাস 2 দিয়ে সিদ্ধ করতে হবে। এটা ছিল ওই অঙ্কটা, তো আমি অন্য আরেকটা অঙ্ক দিছি, প্র্যাকটিস করাইছি। সো তুমি যখন নর্মালি করবা যে এভাবে সিদ্ধ করালেই হবে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো চাইনিজ মেথড, চায়না থেকে আনা হয়েছে মেথডটা, ঠিক আছে, কাউকে বলবা না, শুধু তোমার জন্য। কি করবা, এই দিক থেকে আসবা, যেহেতু উল্টা, যেহেতু কি উল্টা, সেহেতু উল্টা দিক থেকে আসো। 2x স্কোয়ার মাঝখানে সে দুধ ভাত সবসময় একই থাকে, -1 সমান 0, এক লাইনে উত্তর শেষ। এই যে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 1, উল্টা সমীকরণ হলে উল্টাভাবে লিখবা, কাহিনী খতম। বোঝা গেছে? এই ছিল 7টা ম্যাথ, আরও 13টা নিয়ে আসতেছি এটা। আচ্ছা, পরের ম্যাথগুলো যদি দেখি 8, 9, 10, 11, 12, 13, 14। আচ্ছা, এই পাশে মাঝখানে আবার একটা ম্যাথ চলে আসছে, মাঝখানেটা আগে করে নিই, শেষেরটা আগে শুরু করে নিই, জায়গাটা ক্লিয়ার করে আমরা পরের অঙ্কগুলো দেখব। দেখো তো অন্যরকম ম্যাথ বলছে, একটা টি এর ফাংশন এফ অফ টি যাকে ইন্টিগ্রেট করতে হবে, করার পর 0 থেকে 6 পর্যন্ত নির্দিষ্টভাবে মানটা বের করতে হবে। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে এই ফাংশন দ্বারা যে কার্ভ, সেই কার্ভ দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা 0 থেকে 6 পর্যন্ত কত সেটা বের করা। এখন যেহেতু কোনো ফিক্সড কোনো ফাংশন দেয়া নাই, আমরা ধরে নিলাম এই যে ফাংশনটা, এই ফাংশনটা আসে হচ্ছে এই ফাংশন থেকে। আচ্ছা, আমি আসে বলতেছি মানে ইন্টিগ্রেশন জিনিসটা তো আসলে ডিফারেন্সিয়েশনের উল্টা, যেটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার পর ইন্টিগ্রেশন আসে। যেমন আমি যদি বলি ln x ddx অফ ln x, ফাংশন হচ্ছে ln x, যদি ln x কে করি ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x, আর 1/x কে ইন্টিগ্রেশন করলে আসে আমার ln x, বিপরীত প্রসেস। তার মানে 1/x টা আসতেছে কোন থেকে, কোথা থেকে? ln x থেকে, মানে f অফ x টা আসতেছে এই f অফ বড় হাতের f অফ x থেকে। এটা বোঝা গেছে সবার? আচ্ছা, এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমি ধরলাম এই যে f অফ t সেটা আসছে f অফ t থেকে। এখন আমার এখানে লিমিট বসাতে হবে। এই ছিল আমার বেসিক। দেখো আবার একটু বলি, 1/x এটা আসে কোথা থেকে? ln x, মানে এখান থেকে তো আমি ইজিলি 1/x সমান ইজিলি দেখতে পারি না ln x প্লাস সি। আচ্ছা, এখানে একটা প্লাস সি দিয়ে দিই, ln x প্লাস সি লিখতে পারি ইজিলি। আচ্ছা, এরপর এটা যদি 0 থেকে ধরো 2 পর্যন্ত হয় তাহলে এখানে 0 না, 1 থেকে দেই, 1 থেকে যদি 2 পর্যন্ত হয় তাহলে এটা 1 থেকে 2 এভাবে লিখতাম। তো এই ln x টা তো আমি জানি না, 1/x টা তো আমি জানি না, f অফ t টা আমি জানি, ফাংশন হিসাবেই লিখলাম। বুঝছো? আচ্ছা, এখন তাহলে এটা একটা ফাংশন, সেই ফাংশন যে কোনো কিছু হতে পারে। এখন এই t এর জায়গায় আমি 6 বসাবো, t এর জায়গায় 6 বসালাম, f অফ 6 ব্র্যাকেটের জায়গায় 6 লিখছি। আচ্ছা,
এফ অফ 6 প্লাস সি মাইনাস এফ অফ 0 মাইনাস সি ইকুয়ালস টু 9, মানে সি সি মোকাবেলা কাটা চলে যাবে, এই হচ্ছে অ্যান্সার। কিন্তু এখন কথা হচ্ছে অনেকে এফ অফ 0 সমান 0 লিখে ফেলবে। এফ অফ 0 সমান তো 0 না, ফাংশনের উপর ডিপেন্ড করবে মান কি হবে। যদি এখানে ফাংশনটা সাইন হতো তার মানে সাইন 0 মান 0 হতো, যদি ফাংশনটা কজ হতো কজ 0 মান 0 হতো, 0 হতো 1 হতো, মানে এখানে কি আসবে আলটিমেটলি ফাংশনের উপর ডিপেন্ড করবে। দেখো আমি কিন্তু একটু বেশি বলতেছি, টেনে টেনে হলে দেখবা, যারা এগুলো বুঝে একটু টেনে দেখো, কিন্তু আমি পুরো একদম ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আবার একটু 10 সেকেন্ডে বলি, যেহেতু এখানে ফাংশন কোনটা সেটা বলার নেই, একটা জেনারেলাইজ একটা ফরম্যাট এফ অফ টি দেয়া, এফ অফ টিটা আসে থেকে এফ অফ বড় হাতের এফ অফ টি থেকে 0 থেকে 6 পর্যন্ত মান আমি বসাইছি, এটা হচ্ছে আমার মেইন কথা। আচ্ছা এখন দেখো সেম প্যাটার্নটা আমি এটার জন্য, যদি এটা আসবে এফ অফ 3x থেকে এফ অফ 3x, এখানে আমার 0 থেকে 2 বসাতে হবে, মান বের করতে হবে। এখন আমি কি করব, প্লাস সি আছে, প্লাস সি লিখলেও চলবে না লিখলেও চলবে, কারণ মাইনাস মাইনাসে কাটা চলে যাবে। এখন এক্স এর জায়গায় মান বসালে এখানে হবে এফ অফ 6 মাইনাস এফ অফ 0। আচ্ছা এখন তোমাদের কি মনে আছে এফ অফ 3x লিখছি না, যে কোনো একটা ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে ভাগটা তো তুমি লিখো নাই, 1/3 হবে। সো এখানে 1/3 হবে। তাহলে এই যে ফরম্যাট, এই ফরম্যাটের মান অলরেডি আমরা জানি 9। তুমি যেই ফাংশনই হোক না কেন মান বসানোর পর এটা 9 হবে, দুইটার বিয়োগফল 9 হবে। সো 1/3 ইন্টু 9। এখন দেখো তোমাদেরকে বোঝানোর ফলে জিনিসটা এত বড় হয়েছে, কিন্তু তুমি যখন নিজেই করবা তখন তো তুমি এটা থেকে ডিরেক্ট এই লাইন লিখবা, এটা থেকে ডিরেক্ট এই লাইন, 20 সেকেন্ডের ব্যাপার। বোঝা গেছে? যদি না বোঝা থাকো আবার প্রথম থেকে, শুরু থেকে না, মানে এই 14 নম্বরের প্রথম থেকে দেখে নিই। এই হচ্ছে একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক দেখা যাচ্ছে বেশি দিতেছে ঢাকা ভার্সিটিতে, এর জন্য একটু বেশি সময় নিয়ে বুঝালাম। এরপরে তাহলে আমি অঙ্ক সহ মুছে দিই। আচ্ছা এটার অ্যান্সার কত ছিল তাহলে? 3, এই 3 অ্যান্সার। আচ্ছা এখন আমি 8 থেকে শুরু করি। এই ভিডিওর প্রত্যেকটা ম্যাথ কিন্তু খুবই চমৎকার, একটু ধৈর্য ধরে পুরাটা দেখতে হবে। ধৈর্য না থাকলে ধরো 4টা দেখলে আবার কিছুদিন পর 4টা দেখলে এভাবে দেখো, সমস্যা নেই। একটা ম্যাথ একটা চ্যাপ্টারকে রিপ্রেজেন্ট করে, তো বুঝতেছো? ওকে, পরে একটা লিমিটের অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই tan bx। ওকে আচ্ছা এই অঙ্কটা আমরা নর্মালি ট্রেডিশনালি কি করি, লিমিট x টেন্ডস টু 0 sin ax ডিভাইড বাই ax লিখি। আর যেহেতু ax লিখছি নিচে কেন, কারণ আমরা জানি sin থিটা বাই থিটা হচ্ছে 1, সো এখানে ax দিয়ে ব্যালেন্স করে দিতে হবে। আরেকটা ফাংশন আলাদা করি, x টেন্ডস টু 0 bx বাই tan bx, যেহেতু উপরে bx লিখছি সেহেতু নিচে bx লিখে কাটাকাটি করে দিতে হবে, কাটাকাটি করা যাবে না। আচ্ছা এখন এই প্যাটার্ন 1, এই প্যাটার্ন 1, এখানে এইখানের x আর এখানের x কাটা যাবে, অ্যান্সার হবে a বাই b। এখন তোমাকে তো মানে এত বড় করে করার কোনো জায়গাও থাকবে না, সময়ও থাকবে না, তখন তুমি কি করবা দেখো, তুমি আলটিমেটলি কি করতেছো, থিটাটা যেখানে আছে তার নিচে ভাগ করতেছো, থিটার অ্যাকচুয়াল ফরম্যাট দিয়ে ভাগ করতেছো, এটাকে ব্যালেন্স করতে ওইটার সাথেই কিন্তু লিখতেছো, আবার নিচে থাকলে উপরে লিখে ওইটার সাথেই কিন্তু লিখতেছো। তাহলে তুমি একটা চাইনিজ মেথড দেখো, চাইনিজ সাইন ট্যান যদি থাকে, এরকম সাইন ট্যান যদি এই যেখানে ম্যাচ করাও সেখানে সব কেটে দিবা, সব কেটে দিবা, কেটে দিয়ে অ্যান্সার হবে এই যে a বাই b, শুধু সহগ হয়ে থেকে যাবে। ঠিক আছে, একদম 1 সেকেন্ডও লাগবে না, কিচ্ছু লাগবে না, ডিরেক্ট a বাই b দিয়ে দিবে। ওকে, এরপর আসো 9 নাম্বার। কিন্তু আরেকটা কথা, x টেন্ডস টু 0 হতে হবে। আরেকটা কথা, 9 নাম্বার দেখো, 9 নাম্বার হচ্ছে z এর কোন মানের জন্য এত এর মান 0 হবে না। ফার্স্টেই তোমরা যেটা দেখো, যদি 50,000 পরীক্ষার্থী হয় 25,000 দেখবে কোনটির জন্য 0 হবে, 25,000 ওইখানেই শেষ, বাকি 25,000 এটাকে হাতে কলমে সলভ করার চেষ্টা করবে, সলভ করে z এর মান বের করবে। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে এখানে মান 0 হবে না, মানে এই 4টার মধ্যে যে কোনো 3টার জন্য 0 হবে আর একটার জন্য 0 হবে না। ওকে, এখন তাহলে দেখো আমরা এক কাজ করি, আমরা জানি যদি একই রকম 2টা কলাম দেখা যায় অথবা একই রকম 2টা সারি দেখা যায়,
তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হয়ে যায়। মান বসাই, 1ই তো, বসাতে তো এত কষ্ট হবে না, 1 বসাও। এখানে হবে 1, এখানে হবে 1, তার মানে দেখো তো দুইটা কলাম একই রকম হয়ে গেছে, তার মানে 1 বসালে নির্ণায়কের মান শূন্য হবে। এরপর -1 বসাও, এখানে হবে -1, এখানে হবে 1, তাহলে এই দুইটা কলাম কিন্তু সেম হলো না। পরেরটা চেক করো, -1 মানে 1, -1 মানে 1, তার মানে 1 1 1 1 1 1, তার মানে দুইটা কলাম একই হয়ে গেছে, তার মানে এটার জন্য শূন্য হবে। 3 বসাও, এখানে হবে 9, এখানে হবে 3, এখানে হবে 9, এখানে হবে 9, এখানে হবে ঘোড়ার ডিম। তাহলে এখানে দেখো 9 9 দিয়ে এই দুইটা জিনিস কিন্তু সেম হলো না, তার মানে 3 এর জন্য নির্ণায়ক কখনোই শূন্য হবে না। তুমি যতই কোদাকুদি করো কোনোভাবেই তুমি শূন্য বের করতে পারবে না। এর জন্য এই 3 হচ্ছে তোমাদের অ্যান্সার। 0 বসায় দেখতে পারো, বসানোর কোনো দরকার নেই, বসাও। z এর মান 0, z স্কোয়ারের মান 0, 1 0 0 1 0 0, তার মানে এখানেও দুইটা কলাম মিলে গেছে, তার মানে নির্ণায়কের মান শূন্য। আর আমি যত স্লোলি বলতেছি তোমরা কিন্তু করার সময় তারও বেশি ফাস্ট করবা, তার মানে অঙ্কগুলা খুবই ইজি, খুবই টেকনিক্যাল। দেখো হাতে কলমে করতে হবে না। আর একটা চমৎকার অঙ্ক, কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে সমীকরণটি হবে এত। এখন আমরা জানি যদি একটি মূল, জটিল একটা মূল দেয়া থাকে, তখন সেই মূলের অনুবন্ধী আরেকটা মূল আমি ধরতে পারি, তারপর দুইটা মূলের অনুবন্ধী মূল ধরে দুইটা মূলের যোগফল, দুইটা মূলের গুণফল বের করি, পরে x স্কয়ার মাইনাস ব্লা ব্লা ব্লা। তো এখন আমরা কি করব, এটাকে অন্যভাবে করার চেষ্টা করব। আমরা যে সমীকরণটা বের করতে চাই সেই সমীকরণে x এর মান হবে 1/1 - i। এটাতে কারো কোনো দ্বিমত আছে? কারো কোনো দ্বিমত নাই। এখন এই যে দেখো, তুমি যদি i দিয়ে গুণ করে দাও, আড়াআড়ি গুণ করে দাও, তাহলে কিন্তু সমীকরণে i সহ x চলে আসবে। তো সমীকরণে যদি i সহ x চলে আসে, তাহলে i সহ যদি x চলে আসে, যাও সমীকরণে x সহ যদি i চলে আসে তাহলে কিন্তু হচ্ছে না। তো এর জন্য তুমি যেটা করবা, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিবা, 1 + i ইন্টু 1 - i। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে হবে 1 - i স্কোয়ার, উপরে হবে 1 + i, এখানে হবে x। i স্কোয়ার মানে কত? i স্কোয়ার মানে হচ্ছে -1 আর মাইনাস +1, 1 আর 1 যোগ করলে 2, এই পাশে চলে আসবে 2x, এই পাশে হবে 1 + i, বা এই পাশে 2x - 1 সমান হচ্ছে i, বা স্কোয়ার করে দিলে 4x স্কোয়ার - 4x + 1 সমান i স্কোয়ার, বা 4x স্কোয়ার - 4x, i স্কোয়ার মানে -1 এই পাশে আসলে 2 সমান 0, বা 2x স্কোয়ার - 2x + 1 সমান 0। তার মানে কোনটা অ্যান্সার? তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এখন অনেকে বলতে পারো, ভাই এখানেও তো অনেকগুলো লাইন লেগে গেল। এখন তোমাদেরকে বোঝানোর জন্য লাগছে, আলটিমেটলি করার সময় লাগবে না। তুমি এই লাইন থেকে এই লাইনটা সরাসরি লিখতে পারবা, উপরে নিচে গুণ। এই লাইন থেকে এই লাইনটা তুমি সরাসরি লিখতে পারবা, কারণ তুমি এখানে বুঝতেছো এখানে 2 আসবে, 2 গুণ হবে, 1 মাইনাস হবে। দেখো 2 লাইনে শেষ। এরপর তুমি স্কোয়ার করবা, স্কোয়ার করলে এই লাইন থেকে এই লাইন লাগবে, একটু স্পিডে করতে হবে। বোঝা গেছে? তার মানে এই টাইপের থাকলে শুধুমাত্র আয়ের জন্য না, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক দিয়ে এক একটা করে কনসেপ্ট দেখাচ্ছি। তো মানে পুরা বইটাকে আমি রিভিউ করতেছি, তার মানে তোমাকে তো অবশ্যই এটা পাত্তা দিতে হবে, ঠিক না? সো এই যে এই জায়গাটাতে কি বলতেছিলাম, এই যে এখানে আই আছে না, যদি কোনো অমূলদ সংখ্যা থাকতো 1/1 - √3 মূল বিশিষ্ট সমীকরণ, সেম প্যাটার্নে করতাম। এখানে যেমন শুধু আই ছিল লাস্টে, এখানে √3 থাকতো, অমূলদ জিনিসটা ডান পাশে থাকতো। আচ্ছা, এরপর আসো, পরে হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক হচ্ছে আরে দারুণ একটা অঙ্ক। দেখো, PQR বিন্দু ত্রয়, PQR রম্বসের শীর্ষবিন্দু হলে, তাহলে তুমি ছোট করে, আমি বড় করে আঁকবো কিন্তু তুমি ছোট করে একটা রম্বস এঁকে ফেলো। যে রম্বসের P সমান কত 2,5, Q সমান কত 5,9, R সমান কত 6,8, আমাদের S বিন্দুর মান নির্ণয় করতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। ট্রেডিশনাল ওয়ে কি? ট্রেডিশনাল ওয়ে হচ্ছে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই দুইটা বিন্দু যেহেতু জানি, আমরা এই মধ্যবিন্দু জানতে পারবো 2 দিয়ে ভাগ করলে, 2টা যোগ করে।
এখন এই মধ্যবিন্দু যদি জানি তাহলে এই দুইটা বিন্দুর সূত্র দিয়ে এই মধ্যবিন্দু যেহেতু জানি এই বিন্দুটা চলে আসবে। অনেক বড় মনে হচ্ছে, অনেক সহজ, কিন্তু কনসেপ্টটা সহজ হলেও অনেক বড়। চলো তোমাদেরকে আরেকটা চাইনিজ মেথড দেখাই। চাইনিজ মেথডটা কি? আমরা জানি রম্বসের 4 বাহু সমান। রম্বসের কি? 4 বাহু সমান। তার মানে কিউ থেকে আর পর্যন্ত যেতে তোমাকে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, পি থেকে এস পরিমাণ যেতে সে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। কিউ থেকে আর পর্যন্ত যেতে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, পি থেকে এস পর্যন্ত যেতে সেই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে কিউ এর ভুজ যতটুকু বাড়বে পি এর ভুজ ততটুকুই বাড়বে, কিউ এর ভুজ যতটুকু কমবে পি এর ভুজ ততটুকুই কমবে। তাহলে দেখো 5 ছিল কিউ এর ভুজ, হয়ে গেছে 6, মানে 1 বাড়ে। তার মানে 2 হবে এখানে 3, চোখ বন্ধ করে লেখা যায়। আচ্ছা 3, আমার কি লেখাতে কোনো ভুল হয়েছে? 2 তো আমার কোনো অপশনই নেই। পি কিউ 2559 আর এস, তাহলে 5 থেকে 6 হয়েছে, এখানে 3 তো কোনো অপশনই নেই। আচ্ছা আমি কোয়েশ্চেনটা একটু চেক করে আসি, একটু পজ করো তো। আচ্ছা যা বলছিলাম তাই, এখানে দেখো কোয়েশ্চেনটাই ভুল আছে। কনসেপ্ট কখনো ভুল হবে না, কনসেপ্টটা ভুল হইতে পারে, কোয়েশ্চেনটা মানে আর কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই যে এখানে আমি বলছিলাম যে এখানে প্রশ্ন থেকে দেখে ভুল তুলছি, এটা হবে এস, এটা হবে আর, আর এগুলো সব হচ্ছে আর এর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে সেই অনুযায়ী যদি আমি চিত্র রাখি, তোমরা একটু চোখ বন্ধ করো, আগের কথা ভুলে যাও, নতুন করে চিত্র দেখো। পি কিউ আর, এই আরটা বের করতে হবে। এই আরটা আমাদের জানা নাই, এই এসটা হচ্ছে আলটিমেটলি 6, 8, এই হচ্ছে কথা। আবার নতুন করে বলি, আগের কথা ভুলে যাও, মানে থিওরিতে একই থাকবে কিন্তু কথাগুলা ভুলে যাও। দেখো বলছে পি কিউ এস, পি 25, কিউ 59, এস 68, বিন্দুত্রয় পি কিউ আর এস একটা রম্বস তৈরি করলে আর এর মান নির্ণয় করতে হবে। তো তোমাদেরকে আগেই বলছি যে পি এখানে আরটা এখানে আননোন, সো পি থেকে এস যেতে যে পরিমাণ চেঞ্জ হবে কিউ থেকে আর এ যেতে সেম পরিমাণ চেঞ্জ হবে। 2 থেকে 6 এ যাচ্ছ, কত বাড়তেছে বা কমতেছে? 2 থেকে 6 এ যাচ্ছ, এখানে 4 বাড়ে। সো 2 থেকে 6 এ গেলে 4 বাড়ে, তাহলে 5 থেকে 4 বাড়বে, 5 থেকে 4 বাড়বে মানে হচ্ছে 9। হ্যাঁ, এখন এই পর্যন্ত করেও অনেক সময় অ্যান্সার দিতে পারবে। কিভাবে? চেক করো সবার মধ্যে কার আগের অ্যান্সার, মানে 9 আগে কার অ্যান্সার? খ, অ্যান্সার হবে খ। তুমি যত বেশি স্কিপ করতে পারো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পাওয়ারটা চলে আসবে। তাও পুরোটা বের করি। 5 থেকে 8 এ গেছে, কত বাড়ছে বলো, অথবা কমছে? 5 থেকে 8 এ গেলে 3 বাড়ে, তার মানে 9 থেকে এখানে 3 বাড়বে মানে হচ্ছে 12। ঠিক আছে, আবার 9 এর সাথে 4 যোগ করো না, মানে এটা প্যাচ তখনই লাগবে যখন তুমি প্র্যাকটিস কম করবা। সো তখন ওই অজুহাত দিয়ে লাভ নেই যে আমি আসলে শর্টকাট মনে থাকে না, এটা মনে থাকে না, ওইটা মনে থাকে না। সবই মনে থাকবে যখন তুমি বেশি প্র্যাকটিস করবা। ওকে, এই হচ্ছে রিভিউ দিব না, রিভিউটা তোমরা আবার একটু দেখে নিও। এরপর আসো 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেনে হচ্ছে একটা ফাংশন দেয়া আছে 1/√x, এর ডোমেন। হ্যাঁ, আচ্ছা এর ডোমেন যদি নির্ণয় করতে হয়, তোমরা ফার্স্ট অফ অল এগুলা দিয়ে কি বোঝায় সেটাই বোঝো না। প্রথম বন্ধনী, থার্ড ব্র্যাকেট, এগুলা দিয়ে কি বোঝায় এগুলা বোঝো না। আচ্ছা, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওই জিনিসটা সহ, সিম্পল কথা। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওই জিনিসটা সহ, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওই জিনিসটা থাকবে না, তার আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। প্রথম কথা বুঝলাম। আচ্ছা, আর ব্র্যাকেট মানে হচ্ছে ওইখান থেকে শুরু হবে। ব্র্যাকেট ক্লোজ মানে হচ্ছে এই যে এই দুইটা ব্র্যাকেট দিয়ে আটকানো মানে হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবা, 0 সহ। এটা মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবা, 0 বসাবা না, ইনফিনিটিও বসাবা না। এটা মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যাবা। -ইনফিনিটি, এইটা একটু বোঝা খুবই ইম্পর্টেন্ট। -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যাবা, 0 থেকে আবার ইনফিনিটি পর্যন্ত যাবা, কিন্তু এখানে ইউনিয়ন লেখা থাকলেও যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে 0 ইউজ হবে না। বোঝা গেছে?
মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যাওয়া, আবার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাওয়া, ফার্স্ট ব্র্যাকেট থাকাতে ইউজ হবে না। আচ্ছা, অ্যান্সার বুঝলাম, এই টার্মগুলো বুঝলাম। এখন ডোমেন মানে কি? ডোমেন মানে হচ্ছে এখানে এক্স এর মান যেগুলো দেয়া যাবে। ডোমেন মানে কি? এক্স এর মান যেগুলো দেয়া যাবে। রুট দেখি বুঝতেছি এখানে ঋণাত্মক মান বসবে না, রুট দেখি বুঝতেছি ঋণাত্মক মান বসবে না, তার মানে শুধু ধনাত্মক বসবে। তো শুধু ধনাত্মক যদি বসে তাহলে এখানে 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3 4 5 6 7 8। এখন 0 কি বসবে? যেহেতু ভগ্নাংশ 0 বসবে না, তার মানে এখানে 0 থেকে স্টার্ট হবে, ইনফিনিটি পর্যন্ত যাবে, 0 বসবে না, ইনফিনিটিও বসবে না। দেখো তো এরকম কোনো অ্যান্সার আছে নাকি? আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর বলছে 4C বিন্দু এত অধিবৃত্তের অভিলম্বের বিন্দুতে, কি যে লিখছি, 4C বিন্দুতে এত অধিবৃত্তের অভিলম্বের ঢালের মান। আচ্ছা, অভিলম্বের ঢালের মান ডিরেক্ট বের করা যায় না, অভিলম্বের ঢালের মান ডিরেক্ট বের করা যায় না, স্পর্শকের ঢাল বের করতে হয়। আচ্ছা, স্পর্শকের ঢাল কিভাবে বের করে? যেই সমীকরণটা দেয়া থাকে তার থেকে ডিওয়াই ডিএক্স বের করতে হয়। তাহলে যেই সমীকরণটা দেয়া আছে তাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, 6x মাইনাস 8y dy dx সমান ডান পাশে 0 হয়ে যাবে। ওকে, এখন দেখো এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স খুব সহজেই বের করতে পারি। এটা কিন্তু স্কিপ করে করবা, এটা কিন্তু স্কিপ করে করবা। কত হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। 4y ডিভাইড বাই, আমি নিজেই তো স্লো হয়ে গেলাম, 4y ডিভাইড বাই 3x, 4y ডিভাইড বাই 3x। এখন 4C বিন্দু, তাহলে 4C বিন্দু যদি, ঠিক আছে আমার এটা 3 দুগুণে 6 4 দুগুণে 8 0, উল্টা লিখছি, 3x বাই 4y, 3x বাই 4y। তাহলে এখানে যদি আমি এখন 4C বিন্দু বসাই, 4C বিন্দু বসাই, তাহলে ঢালের মান আসবে। ঢালের মান কত? 3 ইন্টু 4, 4 ইন্টু 3, মানে হচ্ছে এটা এটা কাটা, মানে হচ্ছে 1। এটা হচ্ছে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। এখন আমার স্পর্শকের ঢাল বলছে নাকি অভিলম্বের ঢাল বলছে? অভিলম্বের ঢাল। স্পর্শকের সাথে অভিলম্বের ঢাল দুইটা যদি লম্ব হয় তখন আমরা জানি m1 ইন্টু m2 সমান -1। তাহলে একটা যদি 1 হয় আর একটা হবে -1, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে আমাদের 13 নাম্বার পর্যন্ত। আমাদের টোটাল 20টা অঙ্ক সলভ করাবো। কারো যদি ক্ষুধা লাগে খেয়ে আসো, সমস্যা নেই। পরে 7টা অঙ্ক নিয়ে আসছি, ওয়েট। হ্যাঁ, পরের ম্যাথগুলো যদি দেখি, 15 নাম্বার ম্যাথের যে নর্মাল সলভ, এটা আমি আগেই করে রাখছি। এখানে যে টার্মটা থাকবে, যেহেতু ইনভার্স টার্ম, আমি এটাকে ইনভার্স, আবার ইনভার্স করলে সমতার অসমতার দিক চেঞ্জ হবে। এরপর মডুলাসের ধর্ম অনুযায়ী আমরা এটা জানি, 1 উভয় পক্ষ করলাম, সব কিছু করে এটা জানি, কিন্তু অ্যান্সার এরকম না। আমার মেইন যেই কি বলে কনসার্ন, সেটা হচ্ছে এটা আর অ্যান্সারের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা। এটা মানে কি বলো? এটা মানে হচ্ছে এক্স এর মান -8/5 থেকে 2 পর্যন্ত যে কোনো মান হতে পারবে। হ্যাঁ, এখন তোমাকে আমি একটা মান দিচ্ছি, যেটা হচ্ছে যেই মানটার জন্য এখানে 0 আসবে, 1/5। এই 1/5 এখানে বসালে হবে 1 - 1 মানে 1/0, অসংজ্ঞায়িত। সুতরাং 1/5 হবে না। তার মানে -8/5 থেকে 2 এর মধ্যে একটা মান আছে না, 1/5। এই 1/5 শুধু এটা লিখে দিলে কিন্তু 1/5 কাউন্ট হয়ে যাচ্ছে। তার মানে এখানে লিখে দিতে হবে সাথে করে x not equals to 1/5। এখন দেখো এটার সাথে ওইটা রিলেট করি। তোমাদেরকে আগেই বলে আসছি, এটা মানে কি, -8/5 থেকে শুরু হবে, 2তে গিয়ে শেষ হবে, মাঝখানে সব টার্ম থাকবে, কিন্তু এই দুইটা হবে না। কিন্তু এই কথার সাথে এটা কি মিলছে? মাঝখানে তো 1/5 আসা যাবে না। সেই অনুযায়ী এটা হবে অ্যান্সার। কেন? কারণ হচ্ছে এটা মানে হচ্ছে -8/5 থেকে তুমি যাবা 1/5 পর্যন্ত, আবার 1/5 থেকে 2 পর্যন্ত, কিন্তু 1/5 বসাতে পারবা না। এটার এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে a -8/5 সহ, 2 সহ। আর এখানে যদি ইকুয়াল দেয়া থাকতো তখন তুমি থার্ড ব্র্যাকেট দিতা। যেহেতু ইকুয়াল না, সহ না, সেহেতু এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। যদি না বুঝে থাকো আবার টেনে নাও, এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। 16 নাম্বার ম্যাথটা দেখি। 16 নাম্বার হচ্ছে এত এর পরম মান। এখানেও একটা চাইনিজ মেথড করাবো। চাইনিজ মেথডটা দেখো,
এটা হচ্ছে এরকম ভগ্নাংশ আকারে অথবা গুণ আকারে যদি একাধিক টার্ম থাকে তখন তাদের যে মডুলাস বা পরম মান হবে, যদি ধরো Z1 Z2 এরকম থাকে তাহলে এই মডুলাস Z1 এর, এটা বলছি Z1/Z2 এরকম যদি থাকে তাহলে এটাকে আলাদাভাবে মডুলাস বের করলে সেম মানই হবে, অথবা Z1 × Z2 এদেরকে আলাদাভাবে মডুলাস বের করলে সেম মানই হবে। আর্গুমেন্টটা আরেকটা কোনো ভিডিওতে দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা, এমনিতে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো এখন যেটা করব এটা আলাদা মান বের করব। উপরেরটা আলাদা মডুলাস √1 -√3 স্কোয়ার করলে +3, নিচে হচ্ছে √1 + 1, 3 আর 1 যোগ করলে 4 কে রুট করলে 2, নিচে হচ্ছে √2 ভাগ করলে হবে √2, অ্যান্সার হবে √2। অথচ তোমরা ইন্টারে যেটা করে আসছিলা সেটা হচ্ছে উপরে নিচেরটা অনুবন্ধী দিয়ে গুণ করো, গুণ করার পরে x + iy করে পুরাটার সাথে। আচ্ছা যাই হোক, 17 নাম্বার ম্যাথ দেখো। 17 নাম্বার ম্যাথ হচ্ছে cot সামথিং এর মান নির্ণয় করো। এখন আমরা কটের মধ্যে যদি কট ইনভার্স থাকতো খুব শান্তি লাগতো, যেহেতু কটের ভিতরে সাইন ইনভার্স শান্তি লাগে না, সাইন ইনভার্সকে চিত্র এঁকে চেঞ্জ করে দেই। তাহলে এটা হচ্ছে √3, এটা হচ্ছে 2, যদি আমি দুইটাকে ভাগ করি 4, এখানে 3 মাইনাস করলে এটা হবে 1। তার মানে এখান থেকে কট ইনভার্স আসবে ভূমি বাই √3, তার মানে কত বলো বলো তাড়াতাড়ি বলো। কট ইনভার্স কাটা 1/√3। একটু দাঁড়াও, সাইন কতর মান √3/2, সাইন কতর মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2। তার মানে সাইন ইনভার্স √3/2 হচ্ছে 60 ডিগ্রি। কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান 1/√3। কোনো চিত্র আকারই তো দরকার নেই। সো কখন যে কোনটা হিট করবে বলা যায় না। মনে রাখো, দেখো তোমার যেহেতু দেখতেছো এরকম মান তুমি জানো, যখন জানো না উল্টাপাল্টা মান আসে তখন তুমি চিত্র আঁকো, কিন্তু যখন বুঝতেছো সাইন ইনভার্স √3/2 তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি, যে তোমার আগে জানতে পারবে সেই চান্স পাবে। ওকে, পরেরটা দেখো 18 নম্বর অঙ্কটা আমি করব না, কারণ তুমি এইচএসসি পরীক্ষা দিলে পুরো ম্যাথ বইয়ের কোনো ম্যাথ না পারলেও এটা পারতা। একটু অপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, সো এটা করবো না, এটা করে নিবা। এটার অ্যান্সার কত হবে? অ্যান্সারটা তো ওইখানে তো দেওয়ার অ্যান্সারটা হচ্ছে 5/32 হওয়ার কথা না। অ্যান্সারটা তোমরা দেখে নিও, আমি আবার আরেকজনের কাছ থেকে শুনছি, অ্যান্সার হবে 32/5। আচ্ছা যাই হোক, এটা নর্মালি করবা, 2b² দিয়ে করলেই হবে। 19 নাম্বার দেখো, বলছে tan ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স 2/√13, এটার মান কত হবে? তো আমরা একটা কাজ করতে পারি, cos ইনভার্স দিয়ে চিত্র আঁকি, এখানে আঁকবা, কারণ 2/√13 এর মান তো তোমার বাবাও জানে না। আচ্ছা সরি, আমার বাবাও জানে না। তাহলে দেখো cos ইনভার্স যদি আমি করি, ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √13, তো √কে স্কোয়ার করলে 13 - 4 9, মানে এটা হচ্ছে 3। এখান থেকে আমি যদি tan ইনভার্স বের করি, কেন tan ইনভার্স বের করব? tan ইনভার্স 3/2, কারণ হচ্ছে এখানে tan ইনভার্স আছে। তাহলে tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স 3/2, তারপর সূত্র দাও x প্লাস y 1 - xy, কাটাকাটি যাবে 1 - 1 0, মানে সামথিং বাই 0 আসবে। সামথিং বাই 0 মানে কত? সামথিং বাই 0 মানে হচ্ছে এটা হচ্ছে π/2, অ্যান্সার হবে π/2। দাঁড়াও, এভাবে কেন ভাই? একটু এদিকে চেক করো। তুমি এই জায়গাটাতে যদি tan ইনভার্স 3/2 না বের করতা, যদি cot ইনভার্স 2/3 বলতা, cot ইনভার্স ভূমি বাই লম্ব, আর তোমার আগে ছিল tan ইনভার্স 2/3, মনে আছে সূত্র? tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x = π/2। এই লাইনগুলো যে করছো, সময় কি বাসা থেকে নিয়ে যাবা? ঘড়িও তো নিতে পারবা না, সময় কিভাবে নিবা? এই হচ্ছে অ্যান্সার। তার মানে এই কোয়েশ্চেনটা যে এভাবে ধরতে পারবে তার জন্য এই লাইনগুলো বেঁচে যাবে। সো চোখ কান নাক মুখ সব খোলা রাখতে হবে না, মাস্ক পরতে হবে। তো তারপর দেখো 20 নম্বর অঙ্ক, বলছে 120 জন ছাত্রের মধ্যে 75 জন ক্রিকেট খেলে, 75 জন ফুটবল খেলে, কতজন উভয় খেলাই খেলে? আচ্ছা, তো 75 জন খেলে কি ক্রিকেট,
75 জন খেলে কি ফুটবল, দুইটা মিলে হলো কত 150, ছাত্রই তো আছে 120, তার মানে মনে হয় একাধিক লোক একই জিনিস খেলে। ঠিক আছে, উল্টা বলছি, দুইটা জিনিসই একাধিক লোক খেলে, তার মানে দেখো 150 মাইনাস 120 হচ্ছে 30। এটা হচ্ছে আমি মুখে মুখে, এই টাইপের অঙ্ক মুখে মুখে করা যায়, এটা হবে অ্যান্সার 30। কিন্তু তোমরা যদি একটু মানে একটু ঢং করে করো তখন তোমরা কি করবা জানো, এভাবে করবা। n of a union b equals to n of a, n of b, n of a intersection b, n of a union b 120, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 75, এটা হচ্ছে n of a intersection b। সো এখান থেকে বের করলে হবে n of a। এখন তুমি ইন্টারসেকশন লিখতে লিখতে ঘন্টা দিয়ে দিবে। সো চোখ মুখ নাক কান সব খোলা রাখতে হবে। এই ছিল আজকের ক্লাস। পরবর্তীতে আরও কিছু প্রবলেম নিয়ে আসবো, পুরা বইয়ের উপর একটা সম্যক ধারণা দিলাম। বসে বসে যদি দেখে থাকো অবশ্যই তোমার অনেক সুবিধা হবে, অনেক কিছু তুমি করতে পারবা। ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো, ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।